সবাইকে আজারবাইজানের বাকু জলবায়ু সম্মেলন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাবাইনাবা দ্য গ্রিটিংস ইন চাক ল্যাঙ্গুয়েজ। তো আমরা জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহের আশা নিরাশা তর্ক বিতর্ক দেন দরবারের পরে আজকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন শুরু হয়েছে। এই জলবায়ু সম্মেলনে সারা পৃথিবীর জলবায়ু অধিকার কর্মীদের পাশাপাশি কিন্তু আদিবাসী জনগোষ্ঠীদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বান্দরবানের পাহাড়ি গ্রাম থেকে আসা উখিংনু চাকের সাথে। ধন্যবাদ এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। হবুসালে হবুসা। আমরা চাক ভাষায় আসলে জিজ্ঞেস করলাম হাউ আর ইউ, উখিংনু উত্তর দিল যে সে ভালো আছে। আমরা যে বাকু জলবায়ু সম্মেলনে প্রতিটা কিন্তু এইরকম কনফারেন্স অন পার্টিস যেগুলো আছে, জলবায়ু সম্মেলন কিংবা সিবিডির বায়োডাইভার্সিটি কনভেনশন কিংবা ইউএনডিআরআর এর আছে, এগুলো প্রত্যেকটাতেই কিন্তু আমরা দেখি যে আইপিএলসি ইন্ডিজিনাস পিপল লোকাল কমিউনিটির যে অধিকার বা তাদের যে প্রেজেন্স খুব গুরুত্বপূর্ণ থাকে। আপনি কি মনে করছেন যে আপনি তো একজন আদিবাসী প্রতিনিধি এবং একই সাথে যুব জলবায়ু প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন, তো এই যে প্রথম সপ্তাহে কি আপনি আদিবাসীদের অধিকার সংরক্ষিত হয়? কারণ আদিবাসীরা যেহেতু নানাভাবে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, তো আপনি কি আপনার কোনো অধিকার আসলে নিশ্চিত হবে এরকম কোনো অঙ্গীকার বিশ্ব নেতৃত্বের কাছে এখানে পাচ্ছেন? মানে কোনো আশা দেখতে পাচ্ছেন? আমি খুবই কম আশা পাচ্ছি বলে আমি ধারণা করতে পারছি। কারণ আমি প্রথম সপ্তাহ থেকে আমি যখন লক্ষ্য করি যে প্রথম সপ্তাহে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিজিনাস কমিউনিটির বা ইন্ডিজিনাস ইউথদের পার্টিসিপেশন আমি খুবই কম দেখতে পাই। আমি খুবই আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই নেকমের মঞ্জু স্যারকে, যিনি আমাকে এখানে সুযোগটা করে দেয়, যে যার কারণে আমি ইন্ডিজিনাস কমিউনিটি থেকে ছাড়াও যেহেতু আমি একজন চাক সম্প্রদায়ের মেয়ে, চাক সম্প্রদায়কে আমি আমার জনগোষ্ঠীকে সাথে আমার অন্যান্য জনগোষ্ঠীকেও আমি রিপ্রেজেন্ট করতে পারছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমি দেখতে পাই এখানে ঠিকই কথা বলা যে ইন্ডিজিনাস নলেজটা ইম্পর্টেন্ট, ইন্ডিজিনাসরা ভালনারেবল ফেস করতেছে, ওরা মার্জিনালাইজ, ওদেরও দরকার আছে। কিন্তু আমি দেখতে পাই এটা যারা বলছে ওরাও কিন্তু ইন্ডিজিনাস কমিউনিটিকে সাপোর্ট দিচ্ছে না, ওরাও কিন্তু ফান্ডিং ডিরেক্টলি প্রোভাইড করছে না। ওনারা বলার সময় ঠিকই বলে যাচ্ছে যে ওনারা সাপোর্ট করতে চায়, শুধু চায়ের মধ্যে থেকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু চায়ের পরে আর কোনো এর পরের অংশে আমরা যেটা আসলে দেখতে পাই যে বাংলাদেশের সর্বশেষ যে জনশুমারির যে জরিপ, সেখানে চাকদের জনসংখ্যা আসলে ৩,০০০-এর কিছু বেশি, হয়তো বা ৩,৫০০, কিন্তু প্রতিনিয়ত চাকদের সংখ্যা কমছে। এবং বাংলাদেশে যেটা আছে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, তারা যে 14টি ভাষাকে দেখিয়েছে যে বিপন্ন ভাষা, যে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস, সেখানে কিন্তু চাক ভাষাও আসলে আছে। তো আপনি কি একটু বলবেন যে আমরা এই ক্লাইমেট ডায়ালগে বাংলাদেশের উপকূল অঞ্চলের লবণাক্ততা বা ঘূর্ণিঝড়ের প্রবলতা বেড়ে যাওয়া বা উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়ি ঢল কিংবা বাংলাদেশে বন্যা, আমরা ফেনী বন্যা নিয়ে অনেক কিছু আসলে বাংলাদেশে এই সমসাময়িক কালে বান্দরবানে কিন্তু বন্যা হয়েছে, মানে যেটা হওয়ারই কথা, খাগড়াছড়িতে হয়েছে, যেটা আসলে হওয়ার কথা ছিল না। তো আপনি কি একটু বলবেন যে আপনাদের পাহাড়ে, এই যে বান্দরবানে বা পাহাড়ি এলাকায় যে জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আমরা গণমাধ্যমে খুব বেশি প্রকাশিত হতে দেখি না। যত বেশি আমরা বাংলাদেশের উপকূল বা চরাঞ্চল বা অন্যান্য অঞ্চলের সংকটগুলোকে আসলে বেশি দেখি। একটু বলবেন কি রকমের সংকট তৈরি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে আপনার পাহাড়ি এলাকাতে? আচ্ছা, আমাদের পাহাড়ি এলাকায় আমরা কম বেশি সবাই জানি আমাদের ওখানে পানির সমস্যা, এটা সবাই জানে। ঝিরি শুকিয়ে যাচ্ছে বা এখন আর আগের মতো ফলন হচ্ছে না, জুম চাষের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখতে পাই ওটাও ভালো মতো হচ্ছে না। আমাদের ব্যবস্থাপনা বা আমাদের যে ব্যবসা যারা করে থাকে বা আমাদের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে যারা জীবনযাপন করতেছে, আমাদের অনেক জনগোষ্ঠী আছে যারা পুরোটাই ওটার নির্ভর। আবার আমরা একটা আমাদের একটা মগ বাজার আছে, ওটাতে ওনারা বিক্রি করতে প্রত্যেকদিন সেই গ্রাম থেকে, পাহাড় থেকে হয়তোবা এক ছড়ি কলা নিয়ে আসছে, কিন্তু সে কিন্তু ওখানেও ভালো মতো দাম পাচ্ছে না। আমরা যদি দেখতে পাই মাঝখানে যখন আমাদের গণ উদ্বোধন হয়েছে, তখনও আমরা দেখতে পাই আমাদের ওখানে খুবই ভালো আনারস চাষ হয়, আম চাষ হয়, কিন্তু দেখা যায় ওরা আনারসটাও বিক্রি করতে পারছে না, না পারার কারণে ওনারা 20 টাকার 2টা দিয়ে দিচ্ছে, 3টা দিয়ে দিচ্ছে। আপনারা
নিয়ে যান, কারণ আমি এগুলো এখন আবার ঝুড়িটা নিয়ে আবার যাওয়াটা আমার জন্য অনেক বেশি কষ্ট হবে। তাই হচ্ছে ওনারা হচ্ছে এই যে আপনি আসলে গণ অভ্যুত্থানের কথা বললেন, আমরা দেখলাম যে বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আগে যেটি আদিবাসীদের আদিবাসী হিসেবে আসলে স্বীকৃতি ছিল না, কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রচুর গ্রাফিতি দেখলাম যে এখানে পাহাড়ি বা পাহাড়ের মানুষ, আদিবাসী, বাঙালি সবাই সমান বা সব অধিকারের কথা বলা হয়েছে। তো আমরা যাতে কাইন্ড অফ যে আমরা এক ধরনের হয়তো বা আশা দেখতে পাচ্ছি যে এই ধরনের পরিবর্তন বাংলাদেশের সংবিধানে কিংবা আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া বা অন্যান্য কিছু হয়তো বা ঘটতে পারে। তো আমরা আবারও ফিরে আসি জলবায়ু পরিবর্তনের যে অভিঘাতগুলো আছে। বান্দরবনে যে আসলে গভীর যে বন, যেগুলো আদিবাসীরা চাক সহ অন্যান্য আদিবাসী যারা আছে তারা সংরক্ষণ করেছেন, তাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে, কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত বান্দরবনের পাহাড়ি বন কেটে ফেলা হচ্ছে, ওইখানে বাণিজ্যিকভাবে তামাক চাষ করা হচ্ছে, সেইখানে আসলে প্রচুর রাবার বাগান আসলে গড়ে তোলা হচ্ছে, বা এর আগে বিপজ্জনক সেগুনের বাগান হয়েছে। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের কোনো প্রাকৃতিক বনে তারা কোনো আগ্রাসী এলিয়েন ইনভেসিভ স্পেসিস আসলে মানে এখানে লাগানো যাবে না, মানে আমরা প্রাকৃতিক বনে পারবো। কিন্তু আমরা দেখেছি যে সেগুন কিংবা একাশিয়া বা এগুলো আসলে আছে, বা ইউক্যালিপটাসের মতো গাছ, হয়তো বা এগুলা হবে না। কিন্তু এবং এই যে আমাদের ঝিরি শুকিয়ে যাচ্ছে, আমাদের এই যে আসলে পানির সংকট, প্রচন্ড রকমের পানির সংকট, মানে কেন, মানে এই যে সংকটগুলো আপনি কি এগুলো তুলে ধরতে পারছেন? এখানে আসলে স্পেস পাচ্ছেন এগুলো কথা বলে? হ্যাঁ, আমি কিছুটা স্পেস পাচ্ছি। আমি আসলে হচ্ছে স্পেস তো হচ্ছে কেউ দেয় না, ওটা সবসময় হচ্ছে নিজের থেকে নিয়ে নিতে হয়, নিজের থেকেই হচ্ছে রিপ্রেজেন্ট করা লাগে। কারণ হচ্ছে আমরা আদিবাসী, তো আমাদেরকে সুযোগ দেওয়া হয়, কিন্তু হচ্ছে শুধু একজন হচ্ছে পার্সন হিসেবে, বা আমরা বলে থাকি হচ্ছে একজন হচ্ছে জাস্ট আসুক, সে একজন পার্টিসিপেট করুক ওই হিসেবে, কিন্তু সেটা অ্যাক্টিভ মিনিংফুল পার্টিসিপেশন হচ্ছে আমরা হচ্ছে ওভাবে হচ্ছে দেখতে পাই না। তাও ওই জায়গা থেকে হচ্ছে আমি অনেকটা হচ্ছে এখানে যেহেতু ইন্টারন্যাশনালি হচ্ছে গ্লোবালি হচ্ছে অনেক কান্ট্রি থেকে আসে, অনেক অর্গানাইজেশন আছে, তারা আসে যখন জানতে পারে যে আমি একজন বাংলাদেশ থেকে এসেছি, এবং আমাকে ওরা যখন জিজ্ঞেস করে আপনি কি আসলে বাংলাদেশি, আমি তখন ওনাদেরকে যখন জানাই যে আমি বাংলাদেশের একজন ইন্ডিজিনাস কমিউনিটি এবং আমি চাক সম্প্রদায়, তো ওরা খুবই আগ্রহ নিয়ে হচ্ছে আমার সাথে হচ্ছে এইসব বিষয় নিয়ে হচ্ছে মানে কথা বলে। হ্যাঁ, তো ওনাদেরকে হচ্ছে আমি আমার হচ্ছে প্রবলেমস টুকুটা শেয়ার করি। আমরা যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্যাফে হচ্ছে জার্মান প্যাভিলিয়নে হচ্ছে আমরা অংশ নিই, সেখানে হচ্ছে আমাদের হচ্ছে একটা নেগোসিয়েশন হচ্ছে পার্টিসিপেশন হয়, সেখানে আমরা অনেকজন হচ্ছে বাংলাদেশি ইউথরা হচ্ছে পার্টিসিপেট করি। আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপসে হচ্ছে ভাগ হয়ে যায়, সেখানে হচ্ছে গ্লোবালি হচ্ছে অনেক ইউথরা হচ্ছে পার্টিসিপেট করে, ওখানে আমাদের বিভিন্ন দেশের ছেলেমেয়েরা হয়তো। তো জার্মান প্যাভিলিয়নে হচ্ছে আমরা আসলে হচ্ছে অনেক একটা নেগোসিয়েশন। এই যে বাকু সম্মেলনে আপনি পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে আসে আদিবাসী জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী বা স্থানীয় জনগোষ্ঠীর সাথে আসলে কথা বলছেন, আপনার জলবায়ু সংকটের গল্পগুলো যখন বলছেন, আপনি কি মনে করছেন না আমাজনে যে আছে কিংবা পেরুতে যে আছে কিংবা হয়তোবা শ্রীলঙ্কাতে যে আছে কিংবা আফ্রিকার কোনো একটা হয়তোবা মাসাই মারাতে যে আসলে আছে, যে আদিবাসীরা সারা পৃথিবীতে যারা আসলে ছড়িয়ে আছে, তো এই কিংবা ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রে আসলে যে আদিবাসীরা আসলে আছেন, তো এই যে আদিবাসীদের উপরে ঘটতে থাকা প্রশ্নহীন এবং যেটি আসলে মানে অমীমাংসিত যে জলবায়ুর সংকট, এই গল্পগুলো আসলে একই রকম নয়? যে আপনার কি মনে হচ্ছে না যে এই রকম, যেমন আপনার বান্দরবনে যেটি মানে ঝিরি থেকে পাথর তুলে ফেলা হচ্ছে, বাণিজ্যিকভাবে আসলে বিক্রি করা হচ্ছে পাথর, কিংবা গাছ কেটে ফেলা হচ্ছে, বন থাকছে না, এটা কিন্তু পৃথিবীর সব দেশেই আসলে আমরা দেখছি যে মাইনিং বা আদিবাসী এলাকাগুলোকে আসলে দখল করা বা তাদের এলাকাতে বিভিন্ন বাণিজ্যিক প্রকল্প আসলে তৈরি করা, এটা চলছে। তো আপনার কাছে মনে হচ্ছে না যে সারা পৃথিবীর আদিবাসীদের গল্পগুলো অন্ততপক্ষে এখানে আসলে একই রকমের? হ্যাঁ, জি, আমি ওটা মনে করি। আমাদের হচ্ছে যেহেতু বান্দরবানে এখন হচ্ছে আমরা 11টা জনগোষ্ঠীর এখনই বসবাস, তো আমিও নিজেও যেহেতু চাক সম্প্রদায়ের, আমার নিজের গ্রাম মধ্যম চাকপাড়া, তো আমি ওখানেও দেখতে পাই হচ্ছে যে রিজার্ভ ফরেস্ট টুকুটাই আমাদের নাই। তো রিজার্ভ ফরেস্ট যখন নেই, আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করি, গ্রামবাসীকে জিজ্ঞেস করি আচ্ছা মামা এখন কেন রিজার্ভ ফরেস্টটা নেই, রিজনটা কি? রিজার্ভ ফরেস্ট একটা থাকার কথা, আমাদের ইন্ডিজিনাস কমিউনিটি তো এটাকে খুবই মানে বা হচ্ছে খুবই পছন্দ করে, যে পবিত্র জায়গা হিসেবে আমরা
ধারণ করি। তো কেন নেই? আমি আমি ১-২ দশক ধরে দেখছি যে নাই। কিন্তু না থাকার কারণটা কি? তো ওনারা বলে হচ্ছে যে এখন আর ওভাবে একটা যে রিজার্ভ ফরেস্টটাকে যে আমরা যে ব্যবস্থাপনা করব ওটা কিন্তু ব্যবস্থাপনা নেই। বা এটা হয়তো স্বীকৃতিও না। তার উপর হচ্ছে বন বিভাগ হচ্ছে কেটে দেয়। আমি যখন জিজ্ঞেস করি আপনারা কি জানেন যে কি কারণে, ওনারা বলেছেন বা কোনো রকম সহযোগিতা করার কারণে কেটেছেন, কিন্তু হচ্ছে কোনো রকম বাণিজ্যের কারণে, হ্যাঁ কোনো কারণে কেটেছেন। ওনারাও জানে না কি কারণে হচ্ছে ওদের রিজার্ভ ফরেস্টটা এখন আর হচ্ছে যে কেটে ফেলা হয়েছে বা কী কারণে কাটছে ওনারাও জানে না। এই যে রিজার্ভ ফরেস্টটা এখন নেই, একটা যে হেডম্যান পাড়া থেকে মধ্যম চাকপাড়া পর্যন্ত একটা রিজার্ভ ফরেস্ট ছিল, দ্যাট মিনস মধ্যম চাকপাড়া হেডম্যান পাড়া একটা মধ্যবিত্ত হচ্ছে একটা ভালো একটা ডিস্টেন্স, যেখানে একটা ভালো একটা রিজার্ভ ফরেস্ট ব্যবস্থাপনা একটা থাকার ছিল বলে আমরা আশা করি। মৌজা রিজার্ভ বন আসলে পার্বত্য চট্টগ্রামে আসলে এখন এটা না থাকার কারণে ওনাদের হচ্ছে যে ঝিরি, ওনারা যেটা ঝিরি বলছে ওটা আসলে ঝিরিও বলা যাবে না, ওটা একটা ছোট একটা হচ্ছে আমরা যখন একটা আমি দেখেছি যে হয়তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে একটা আসলে ছোট একটা পাত্র ভরতে। তো এই যে অবস্থা দেখছেন যে বাংলাদেশের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাকু জলবায়ু সম্মেলনে উপস্থিত হয়ে তিনি কিন্তু একটি দার্শনিক প্রস্তাব রেখেছেন। তিনি বলছেন যে পৃথিবীর এই যে জলবায়ু দুর্গতি বা এই সংকটের জন্য আমাদের যে ভোগবিলাসী যে জীবনযাপন এবং আমাদের যে আসলে একটা বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা এটি আসলে দায়ী। কিন্তু আমরা এই যে চাকদের যে গল্প আপনি বলছেন বা সারা পৃথিবীর আদিবাসী, স্থানীয় জনগোষ্ঠী, কৃষক সমাজ, জেলে সম্প্রদায়, এই মানুষেরা যে জীবনযাপন করেন অনেকটাই কার্বন নিউট্রাল, তারা আসলে এত বেশি ইমিশন করেন না। তো এই জীবনযাপনের কথা কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাকু সম্মেলনে বলেছেন যে আমাদের অভ্যাস পাল্টাতে হবে, জীবনযাপনকে যাপনের ভেতরে আসলে এই যে ভোগবিলাসী মানসিকতা, মুনাফা নির্ভর যে আসলে উনি একদমই জিরো প্রফিটের কথা আসলে বলছেন, জিরো কার্বনের কথা আসলে বলছেন। তো আপনি কি আসলে একটি আশা দেখতে পান যে এই ধরনের চিন্তা আদিবাসীদের যে জীবনযাপন, স্থানীয় জনগোষ্ঠীর যে জীবনযাপন, যেটি জলবায়ুকে আসলে সুরক্ষিত রাখে, এটি যদি গ্লোবাল লিডাররা মেনে নেয়, এটি যদি আমরা আসলে নেগোসিয়েশনে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটি হয়তো বা চাক সহ অন্যান্য যে জনগোষ্ঠী পৃথিবীব্যাপী আসলে আছে তাদের জীবনের জন্য একটা সুরক্ষা আসলে তৈরি করবে বা এরকম একটা কিছু তৈরি করবে। হ্যাঁ, আমি হচ্ছে স্যারের কথা শোনার পর থেকে আমারও একটা আশা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো যদি ওই ধরনের করে যদি ব্যবস্থাপনা বা সবার যদি সেম চিন্তাভাবনা যদি থেকে থাকতো বা হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রিজগুলো যদি আমাদেরকে ওই রকম সাপোর্ট দেয়, হয়তো দেশটা অনেকটাই হচ্ছে শিথিল এবং হচ্ছে সেটা সারা পৃথিবীটা হয়তো বা একটা আমরা যেটা বলছি যে মানে আমরা এই মাতৃ দুনিয়া বা আমাদের মাদার নেচার, মাদার ওয়ার্ল্ডের সাথে হয়তো বা টিকে থাকতে পারে। আমি একটা বিষয়ে আসছি যে আপনি যেহেতু পড়াশোনা করেছেন, আমি ঠিক জানি না আপনি কি জুম চাষ করেন বা আমি জুম চাষ করি না, কিন্তু হচ্ছে আমার নানু নানি বা আচ্ছা তারা করেন। হ্যাঁ ঠিক তাই, যে আপনার নানি জানিংমে চাকের কাছ থেকে আসলে আমরা জেনেছি যে চাকরা যখন আগের দিনে জুম আবাদ করতেন তো অনেক ধরনের ডাইভার্সিফাইড দ্য ক্রপস, দ্য জেনেটিক রিসোর্সেস দে আর কনজার্ভিং বিফোর। তো এই যে মানে এখন আসলে আমরা শুনতে পাচ্ছি যে না, এখন আসলে আগের মতো এই যে লাল, হলুদ, হালকা নীল, বেগুনি, এই যে বিভিন্ন রকমের যে ভুট্টা সেটা কিন্তু নেই, যেটি আপনারা বলছেন মক্কা। তো এই মক্কাটা কিন্তু এখন আসলে পাওয়া যাচ্ছে না। এবং আরো যেটি তিনি আসলে বলছেন যে এই মক্কা হারিয়ে যাওয়ার ফলে যেহেতু আসলে ঝিরি নেই, এখানে তাপমাত্রা বাড়ছে, তিনি বলছেন যে আগের মতো এটি চাষ হচ্ছে না, অন্যান্য সমস্যা আছে, এখানে জায়গার সংকট আছে, এখানে বন নেই, অনেক নিত্যকার বিষয় আছে। তিনি বলছেন যে এই ভুট্টাগুলো আসলে আমরা অনেক কাজে আসলে ব্যবহার করি, শুধু খাবার নয়। তো উনি বলছেন যে খিং খামাক মনে হয় একটা গ্রাম পূজা যেটা আসলে সবাই মিলে আগে করতেন, এবং আন্ডাও যেটা হারভেস্ট ফেস্টিভ্যাল নতুন ফসল তোলার পরে, কিন্তু এখন আসলে হচ্ছে না বলছেন। এই যে জলবায়ু পরিবর্তন বা অন্যান্য পরিবেশগত সংকট বা উন্নয়নের ফলে আদিবাসী সহ অন্যান্য এলাকাতে তাদের ফসল হারিয়ে ফেলছে মানুষ, তাদের যে কালচার, যে ইন্ডিজিনাস নলেজ, ট্রেডিশনাল নলেজ হারিয়ে ফেলছে, উৎসব হারিয়ে ফেলছে। তো এই যে নন ইকোনমিক লস এন্ড ড্যামেজ
তো আমরা তো এখন আসলে ক্লাইমেট ফিনান্স নিয়ে কথা হচ্ছে, এটা ফিনান্স কপ বাকুতে। তো এই যে জলবায়ু অর্থায়নে মানে অর্থায়নের যে ডায়ালগে আপনি কি মনে করেন যে এই যে আদিবাসীরা একটা ফসল হারিয়ে ফেলছেন বা একটা ট্র্যাডিশনাল ইন্ডিজিনাস নলেজ হারিয়ে ফেলছেন, একটা ফেস্টিভ্যাল হারিয়ে ফেলছেন, এই যে নন ইকোনমিক লস এন্ড ড্যামেজ, এইটি আসলে এনশিওর হবে যে এইখানে আসলে আমার ফিনান্স বা অর্থায়ন করাটা জরুরি, এরকম কি আপনি মনে করেন যে এটা নিশ্চিতকরণের ক্ষেত্রে আমি যাতে আমার উৎসব করতে পারি, আমার উৎসবের জন্য আমার যাতে ফসল থাকে, সেই ফসলের জন্য যাতে জায়গা থাকে, আমার যাতে ইন্ডিজিনাস নলেজ আমি প্র্যাকটিস করতে পারি, তো এই রকমের নিশ্চয়তার জন্য আসলে অর্থায়ন জরুরি। অর্থায়নটা খুবই জরুরি। আমাদের তো কার্বন ক্রেডিটের জন্য আসলে অর্থায়ন জরুরি নয়, আমরা কিন্তু একটা অভিযোজন, আমাদের মানুষ আমরা জানি যে কিভাবে অভিযোজন করতে হয়, আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই তহবিল আসলে আমাদের দরকার। তো এই জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে এই রকমের কোনো স্পেসিফিক চিন্তা আপনার আছে বা দাবি আপনার আছে যেটা করতে চান? আমার অলরেডি এই দাবিটা আছে, আমি হচ্ছে ওনাদেরকে অলরেডি হচ্ছে এই দাবিটা অলরেডি আমার থেকে হচ্ছে জানানো হয়েছে যে আমাদের যে লস এন্ড ড্যামেজ অলরেডি হয়ে গেছে, আমাদের যে পাহাড়ি এলাকায় কখনো কেউ ভাবেনি যে ওখানে ওই ধরনের বন্যা হবে। গত বছর বান্দরবানে হয়েছে, এই বছর হচ্ছে খাগড়াছড়িতে হয়েছে। এর কারণে হচ্ছে অনেক ফ্যামিলি অনেক খারাপভাবে হচ্ছে ইফেক্টেড হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে কোনোভাবে হচ্ছে ওটাকে হাইলাইট করা হয় না। সো আমি চাচ্ছি এখান থেকে হচ্ছে আমরা একটা আশা পাই বা হচ্ছে একটা ফিনান্সিয়াল একটা স্ট্রং কমিটমেন্ট আসলে পাই, যাতে করে হচ্ছে আমরা হচ্ছে আমাদেরকে ডেভেলপ করতে পারবো। আমরা এমন চাচ্ছি না যে হচ্ছে আপনারাই হচ্ছে আমরা তো কোনো ঋণ চাই না বা কোনো শর্ত সাপেক্ষে কোনো কিছু চাই না, কারণ এই অর্থায়ন কিন্তু যারা বিগ পলিউটার্স কান্ট্রি আছে, এটা তাদের একদমই হিস্ট্রিক্যাল ইমিশনের জন্য তারা দায়ী, এটার জন্য তাদেরকে আসলে পেমেন্টটা আসলে করতে হবে, এটা আসলে পে করতে হবে, এটা কোনো ঋণ নয় বা কোনো শর্ত সাপেক্ষে। আমি হচ্ছে এটাই বলতে যাচ্ছিলাম যে এটা কোনো ঋণ নয় যে আমাদেরকে হচ্ছে কারো ঋণ করে চলতে হবে, কারণ এটার জন্য আমরা দায়ী না। আমরা এই লস এন্ড ড্যামেজ আমরা নিজেরা করি নেই, ওটা হচ্ছে ডেভেলপমেন্টস কান্ট্রিদের কারণেই হচ্ছে আমরা হচ্ছে ভুক্তভোগী হচ্ছি এখন। তো আমরা এটা মনে করি হচ্ছে এই কমিটমেন্ট আমাদের এখন খুবই জরুরি। অবশ্যই আমরা সেটি আসলে চাই। আমরা এই যে উকিংমে নিউচাক যেভাবে আসলে বলছেন যে আমরা এই বাকু জলবায়ু সম্মেলনে এই ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড লোকাল কমিউনিটির জন্য তাদের যে আসলে অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজ এবং অ্যাডাপ্টেশনের জন্য অর্থায়নটা আসলে নিশ্চিত করা হোক, এবং তিনি বান্দরবানে যে বন্যার কথা আসলে বলছেন এটি বুর্জ খলিফাতে আসলে হয়েছে, এটি সারা পৃথিবীতেই আসলে ঘটবে যদি আমরা আমাদের স্ট্রং কমিটমেন্ট আসলে এনশিওর না করি। এবং আমরা মনে করছি যে এই বাকু জলবায়ু সম্মেলন আমাদের সেই আশা দেখাবে যে চাক সহ পৃথিবীর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীদের তাদের যে দাবি প্রস্তাব সেটি পূরণে আসলে এগিয়ে আসবে।